শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি দেবাশিস রঞ্জন সরকার। আগামীকাল বসছে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে। শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সংস্কারের মধ্যে দিয়ে নতুন ব্যবস্থাপনায় এগুবে দেশ, যার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। জুলাই অভ্যুত্থান শেষে গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে পৃথক পৃথক কমিশন গঠন করে, যেখানে রাজনৈতিক দল, সংগঠন সহ বিভিন্ন অংশীজন তাদের প্রস্তাব তুলে ধরে। সেই সম্মিলিত প্রস্তাব ও নিজেদের ভাবনা নিয়ে সংস্কার প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরে কমিশনগুলো। সবগুলো কমিশন প্রধানকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐক্যমত গঠন কমিশন, যেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হবে চূড়ান্ত সংস্কার প্রস্তাব। শনিবার বসতে যাচ্ছে সেই জাতীয় ঐক্যমত গঠন কমিশনের প্রথম বৈঠক, যে বৈঠকে অংশ নেয়া ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দল, সংগঠন আর অংশীজনদের ঐক্যমতের ভিত্তিতেই নির্ধারিত হবে আগামী বাংলাদেশ বিনির্মাণের নতুন কাঠামো, চূড়ান্ত হবে রাষ্ট্রের সংস্কারের রূপরেখা। রাজধানীতে স্বৈরাচার প্রতিরোধ দিবসের এক অনুষ্ঠানে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। নতুন এ ব্যবস্থাপনায় ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। প্রত্যেক দলমতের ভিন্ন ভিন্ন ভাবনা ও প্রস্তাবনার কারণে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে সবগুলো সংস্কার চূড়ান্ত হবার সম্ভাবনাও কম। একাধিক বৈঠকে যেসব সংস্কারের বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হবে তাই চূড়ান্ত করবে অন্তর্বর্তী সরকার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে দুদিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেল 5টায় দুবাই থেকে দেশে ফিরেন তিনি। এর আগে সংযুক্ত আরব আমিরাত থেকে দুপুরে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এদিন সকালে প্রধান উপদেষ্টা দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ করেন, পাশাপাশি একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোয় বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য ও ব্যবসার প্রসার, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ পরিকল্পনা সহ নানা বিষয়ে আলোচনা হয়। আমিরাতের বিভিন্ন কোম্পানিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকারের মধ্যে থাকা কিছু লোক বাজার সিন্ডিকেটকে আশকারা দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে যায়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রিজভী আহমেদ বলেছেন, রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করলে চরমপন্থার উদ্ভব হতে পারে। অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানবে না বিএনপি, এই হুঁশিয়ারি দিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। ব্যবসায়ী ডেভিলদের কেন গ্রেফতার করা হচ্ছে না এমন প্রশ্ন রাখেন তিনি। দাবি করেন, দু একটি রাজনৈতিক দল ও ব্যক্তি পৃষ্ঠপোষকতা করছে বিগত সরকারের ব্যবসায়ী সিন্ডিকেটকে। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা না করার আহ্বানও জানান বিএনপির এই নেতা। যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, ওই উস্কানি তাদের ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল। ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা একটা লেবাস পরে অন্য দলকে দোষারোপ করার চেষ্টা করে, তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। বাদজুমা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা ছড়িয়ে দেওয়া মানেই বিরাজনীতিকরণ। এটা তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, মাথা আগে থাকে না লেজ আগে থাকে, আর এটার মধ্যে দিয়ে চরমপন্থার হতে পারে। যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার নাই।
একটি কথাই শুনবেন, নির্বাচন নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধি আসবে। চট্টগ্রাম দক্ষিণ ও বান্দরবান জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর সহায়তা চায় বিএনপি। প্রত্যাশা করি যে এই বছরের শেষের দিকেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে ওই বৃহৎ শক্তিগুলো সহযোগিতা চাই এবং আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই সকল বৃহৎ শক্তির আমরা উন্নয়নের অংশীদারিত্ব চাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী শক্তি নিবন্ধন বাতিল করেছিল। অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ আবার স্বাধীন হলেও নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে, এই অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে নরসিংদীর সাঁটির পাড়া মাঠে ছিল এক জনসভা। সেখানে তিনি বলেন, বিগত সময়ে অন্যায়, অনিয়ম আর দুর্নীতিতে নির্যাতিত ছিল জনগণ। আগামীতে সাম্য ও সুন্দর একটি দেশের আশা ব্যক্ত করেন জামায়াতের আমির। সেই দেশ করতে জামায়াতের নেতাকর্মীদের উপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডাক্তার শফিক। অভিযোগ তোলেন, আওয়ামী লীগ সরকার জেলে রেখে দলটির শীর্ষ 11 নেতাকে হত্যা করেছে। একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, দুঃখের বিষয় ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ছিল স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনা। সেখানে আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আয়নাঘরে আটকে রেখে কিভাবে হত্যা নির্যাতন করা হয়েছে তা জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। আওয়ামী লীগকে বিচারের মধ্যে দিয়ে যেতে হবে উল্লেখ করে বলেন, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নিবন্ধন বাতিল করতে হবে। জানান জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল হবে মধ্যম পন্থার। এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আগামী যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো, দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত শহীদ হাসান মিয়ার জানাজা ও কফিন মিছিল হয়েছে। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলে শিক্ষার্থীরা। প্রায় 7 মাস পর বৃহস্পতিবার হাসানের মরদেহ শনাক্তের পর ঢাকা মেডিকেল থেকে বুঝে নেন স্বজনরা। রক্তাক্ত যাত্রাবাড়ি গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের মাত্র কয়েক ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মোহাম্মদ হাসান। প্রায় 6 মাস ছিলেন নিখোঁজ। শেষমেশ গেল 10 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় ঢাকা মেডিকেলে হাসানের সন্ধান পায় পরিবার। এরপর ডিএনএ পরীক্ষার জন্য আরও 1 মাস অপেক্ষার পর বৃহস্পতিবার হাসানের মরদেহ বুঝিয়ে দেওয়া হয় স্বজনদের কাছে। শুক্রবার জুমার নামাজ শেষে রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত হয় হাসানের জানাজা। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের বাবা। আমার ছেলেরা যারা এই বাজে হত্যা করে আমাছে তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। একজন একজন করে ধরে আইনের আওতায় আইন না। আমার ছেলেরা যে বাজে নির্মাণ করে হত্যা করছে ওইদেরকে এই বাজে নির্মমভাবে হত্যা করতে হবে। জানাজা শেষে শহীদদের কফিন নিয়ে মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসনে উঠে পড়ে লেগেছে কিছু রাজনৈতিক দল। এখনো প্রত্যেকটা শহীদের শরীর থেকে এখনো রক্ত ঝরছে, কিন্তু দেখা যাচ্ছে এই অল্প সময়ের মধ্যে সে আওয়ামী তাণ্ডব মানুষ ভুলে যাচ্ছে। সে আওয়ামী তাণ্ডবকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের রাজনীতিতে ব্যবহারের জন্য আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমানটি। দেশ ছাড়ার আগের দিন চ্যাম্পিয়ন হওয়ার টার্গেটের কথা বলে সমালোচিত হন অধিনায়ক নাজমুল শান্ত। 19 ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ। পরদিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের মাঠের লড়াই। এরপর 24 ও 27 ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচে শান্তদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। এর আগে দুবাইয়ে পাকিস্তানে এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। মিশন সফল হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 27 কোটি টাকা পাবে শান্ত মিরাজরা। কোনো ম্যাচ না জিতলেও পকেটে ঢুকবে কোটি টাকা। শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি, যেখানে মোট পুরস্কার তহবিলে থাকছে 6.9 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 83 কোটি 37 লাখ টাকা। খেলা তো শুধু আর ছেলে খেলা নেই, ফুটবল হোক কিংবা ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে বৈশ্বিক আসর, প্রাইজ মানির গ্রাফটা দিন দিন উঠছে উপরের দিকেই। 8 বছর পর হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে চলতি বছরের আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট। এবার দ্বারপ্রান্তে থাকা সেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার তহবিল হবে 6.9 মিলিয়ন, অর্থাৎ 69 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 83 কোটি 37 লাখ টাকা। আইসিসি জানিয়েছে সবশেষ 2017 আসরের তুলনায় অঙ্কটা বেড়েছে 53%। চ্যাম্পিয়ন দল পাবে 2.24 মিলিয়ন, অর্থাৎ 22,40,000 ডলার। সুতরাং বলা যায় বাংলাদেশি মুদ্রায় 27 কোটি 6 লাখ টাকা পাবে এবারের আসরের চ্যাম্পিয়ন দল। টাইগার অধিনায়ক নাজমুল শান্তর বলে যাওয়া কথা মতো মিশন শেষ হলে টাইগার স্কোয়াডে থাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কোটি টাকা। শান্ত মিরাজরা রানার্স আপ হলে পাবেন 11,22,000 ডলার, বাংলা টাকায় পরিমাণটা 13 কোটি 53 লাখ টাকা। ফাইনালের মঞ্চে উঠতে ব্যর্থ হওয়া 2 সেমিফাইনালিস্ট পাবে 5,60,000 ডলার করে, বাংলাদেশি মুদ্রায় সেটাও 6 কোটি 77 লাখ টাকার সমান। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলকেও মোটা অঙ্কের টাকা পুরস্কার দেবে আইসিসি। 8 দলের টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থাকা 2 দল পাবে 3.5 লাখ ডলার, অর্থাৎ 4 কোটি 23 লাখ টাকা করে। 7 ও 8 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করলেও কোটি ছোঁবে অঙ্কটা, তারা পাবেন 1,40,000 ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 1 কোটি 69 লাখ টাকা করে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে 34,000 ডলার, টাকায় যা 41,08,000। কোনো ম্যাচ না জিতলেও টাকা পয়সা নিয়ে মন খারাপের সুযোগ রাখেনি আইসিসি। টুর্নামেন্টের 8 দলই এমনিতেই পাবে 1,25,000 ডলার করে, টাকায় গুনলে যা 1 কোটি 51 লাখ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আজ পহেলা ফাল্গুন, সেই সাথে ভ্যালেন্টাইন ডে, দুটিতে মিলে জমে উঠেছে উদযাপন। উৎসবে মুখর রাজধানীও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয় বসন্ত উৎসব 1431। বাসন্তী রং লাগে পুরান ঢাকায়ও। এই রং যেন অক্ষত থাকে সারা বছর, সেই প্রত্যাশা আপামর বাংলাদেশের। আয়োজকরা বললেন প্রকৃতির প্রতি আরও সহনশীল হতে হবে মানুষকে, সেই বার্তাই ছিল এবারের আয়োজনে। বসন্ত উদযাপনেই এই উৎসব। পোশাক সাজসজ্জায় বাসন্তী আর হলুদ লাল রঙে মাখামাখি, নাচে গানে আবৃত্তিতে চলছে ঋতুরাজকে বরণ। সকাল থেকে চারুকলার বকুলতলায় জাতীয় বসন্ত উদযাপন পরিষদের এই আয়োজন। বসন্তের নানা রঙে সেজে হাজির হন নানা বয়সী মানুষ। হাসি, আনন্দ আর উদযাপনের ঘনঘটায় বকুলতলায় লেগেছে ফাগুনের হাওয়া। প্রতি বছরই আমাদের আশা হয়, তো আমাদের উদযাপনটা খুব ভালো কাটছে। বাচ্চারা এই অনুষ্ঠানগুলো দেখছে এবং সংস্কৃতিকে বোঝার চেষ্টা করছে, এটাই ভালো লাগছে। ফাল্গুনের সকালটা অনেক সুন্দর, অনেক রঙিন, এবং আমি খুব উপভোগ করি এই সকালটা। সবকিছু মেলায় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।
একক, দলীয় নৃত্য, সঙ্গীত ও কবিতার ছন্দে মেতে ওঠে বকুলতলা। মঞ্চের পেছনে তখন চলছে শিল্পীদের প্রস্তুতি, নাচ গানের অনুশীলন আর শিল্পীদের উচ্ছ্বাসে রং ছড়াচ্ছে মঞ্চের আড়ালেও। শিল্পীরাও জানালেন বসন্ত ঘিরে তাদের ভালোবাসার কথা। আয়োজকরা বলছেন প্রকৃতির প্রতি সহনশীলতার বার্তা দিতেই এই আয়োজন। আমি অনেক আগে থেকে পারফর্ম করেছি, তবে এই জায়গায় না, অন্য জায়গায় অনেকবার। ফুলের মতন উজ্জীবিত সবার জীবন। আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে বাসন্তী শুভেচ্ছা দিলাম। সব ভালোবাসা, সব রং, সবকিছু আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। প্রকৃতি নিঃশেষ হয়ে যাচ্ছে, নদী দূষণ, বায়ু দূষণ, পাহাড় কাটা, নানা রকম অত্যাচারে আমাদের প্রকৃতি ধ্বংস হচ্ছে। আমরা চাই বসন্তের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃতির সুরক্ষা। শুধু বকুলতলায় নয়, বসন্তকে স্বাগত জানাতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কেও সকালে ছিল জমজমাট আয়োজন। নাচে গানে মেতে ওঠে গোটা প্রাঙ্গণ। সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। আজকে বসন্ত উৎসব, তাই আমরা নাচ করতে এসেছি এখানে। সবার জন্য শুভকামনা রইল, সারা বিশ্বে ভালো থাকুক সবাই, সুস্থ থাকুক। বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছে চারপাশ। এই রং থাক অক্ষত 12 মাস, তেমনটাই প্রত্যাশা সকলের। বসন্ত বরণ চলছে, তবে এই উদযাপন যেন শেষ না হয়। হৃদয়ে সারাটা কাল, সারা বছর যেন থেকে যায় বসন্তের এই রং, সেই প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বসন্ত বরণের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস তো একই দিন, জনসমাগম কেমন দেখছেন? উৎসবের আমেজই বা কেমন দেখছেন? দেবাশিস, মূলত ঝরা পাতার দিন শেষে নবপল্লবে যখন প্রকৃতি সাজতে শুরু করেছে, ঠিক সেই রং যেন এই ঢাকা ইউনিভার্সিটিতে এসে রঙিন হয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমাদের চোখে যতটুকু ধরা পড়ছে, বলা যায় যে এক ধরনের উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো রাজধানী। একদিকে বসন্ত, তার সঙ্গে ভালোবাসার দুটো মিলেমিশে যেন একাকার। কেউ বাসন্তী রঙের শাড়ির সঙ্গে খোপায় হলুদ গাদা গুজিয়ে এসেছেন, কেউ টুকটুকে লাল শাড়ির সঙ্গে মাথায় লাল গোলাপের যে টায়রা সেটি দিয়ে প্রিয়জনের হাত ধরে হাঁটছেন টিএসসির এ প্রান্ত থেকে এ প্রান্ত। একই সঙ্গে এখানে বইমেলায় অনেকেই ঘুরছেন। শুধু যে তরুণীরা সেটি নয়, অনেকেই পরিবার পরিজন নিয়ে এসছেন। এই এলাকা ঢাকা ইউনিভার্সিটি সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ঘুরে দেখছেন বিভিন্ন উৎসবের যে আয়োজন, অর্থাৎ বসন্তের পাশাপাশি ভালোবাসা দিবস দুটিরই আয়োজন বিভিন্ন দিকে সকাল থেকেই চলছে। এখনো কিছু কিছু জায়গায় সেই আয়োজনগুলো চলছে। চারুকলায় সকালবেলা বসন্ত বরণের উৎসব হয়েছে, সেখানে এখনো ভালোবাসা দিবসের অনুষ্ঠান চলছে। কলা অনুষদের সামনে বসন্ত বরণের অনুষ্ঠান এখনো চলছে। এই রকম করে আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, ধানমন্ডির যে রবীন্দ্র সরোবর, সব জায়গায় কিন্তু বসন্ত এবং ভালোবাসার যে রং পুরো রাজধানী জুড়েই বলা যায় যে ছড়িয়ে পড়েছে। উৎসবের নগরীতে পরিণত হচ্ছে পুরো রাজধানী। ধন্যবাদ সবুজ যুক্ত হবার জন্য। একদিকে প্রকৃতি জানান দিচ্ছে ঋতুরাজ বসন্ত আগমনের, অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস। বাঙালির মনে অন্যতম রোমান্টিক এই দিনের ছোঁয়া লেগেছে অমর 21শে বইমেলায়। বসন্ত আর ভালোবাসার রং মিশে রঙিন হয়ে উঠেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। সকালে শিশু প্রহরে শিশু কিশোরদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। ছুটির দিন হওয়ায় আজ বইমেলায় সকাল 11টা থেকেই শুরু হয় শিশু প্রহর। নানা রঙে রঙিন ও বসন্তের সাজে সেজেছে বইমেলা। মুখরিত ছিল শিশু কিশোরদের আনাগোনায়। এবার বাংলা একাডেমির পক্ষ থেকে ব্যতিক্রমী আয়োজনও ছিল শিশুদের জন্য। পাপেট শো, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার সাথে ছিল বুদ্ধিবৃত্তিক নানা আয়োজন। এই পাপেট শোটা, এটাতে অনেক আনন্দ পেয়েছি, পরে আমরা ছবি তুলেছি। এর আগে সিসিমপুর দেখেছিলাম, এবার পাপেট দেখেছি, তাই একটু নতুন নতুন ফিলিংস হচ্ছে। বইমেলায় বই কিনতে ভালো লাগে, ড্রয়িং করতে ভালো লাগে। সিসিমপুর হচ্ছে না, তাই জন্য আমার খারাপ লাগছে। অভিভাবকরা বলছেন সিসিমপুর না থাকায় শিশুরা কিছুটা হতাশ হয়েছেন, তাই তাদের বই ও মেলামুখী করতে সিসিমপুর সহ অন্যান্য উদ্যোগ চালু রাখার আহ্বান তাদের।
মোবাইলের আসক্তি থেকে বের করে যেন সবসময় বই পড়ে। বাংলা সংস্কৃতির সাথে বাচ্চাদের পরিচয় করে দেওয়ার জন্য বইমেলাটা একটা অন্যতম মাধ্যম। পাপেট শোটা দেখলাম, এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। বেলা 1টায় শিশু প্রহর শেষেও বইমেলায় ছিল সাধারণ পাঠক দর্শনার্থীদের ভিড়। বসন্ত ও ভালোবাসার ছোঁয়ায় রঙিন হয়ে যায় মেলা প্রাঙ্গণ। শুধু দর্শনার্থীরাই নয়, বাসন্তীর সাজে নিজেকে সাজিয়ে তুলেছেন স্টলগুলোর বিক্রয় কর্মীরাও। ভালোবাসা দিবস কম, বসন্ত পালন করতে চলে আসা। এবারেরটা একটু বেশি ভালো লাগছে, কারণ সবাই মিলে আসা। মনে অনেক কিছুতেই রাঙিয়ে আছে ফাল্গুন। এদিকে সকাল থেকে পাঠকদের ভিড় থাকলেও বেচাবিক্রি আশানুরূপ হয়নি। বিকেলে বেচাবিক্রি বাড়বে বলে প্রত্যাশা স্টল মালিকদের। সকাল থেকে বিক্রি ভালো, আমরা আশা করি আরো ভালো হবে। বই কিনবে এবং ভালোবাসা এবং বসন্ত দিবস দুটোটাই আমাদের জন্য ভালো যাবে। আজ শবে বরাত থাকায় বইমেলা শেষ হবে সন্ধ্যা 7:30টায়। শনিবার ছুটির দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় মেলা শুরু হবে দুপুর 2টায়। থাকবে না শিশু প্রহর। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনে বইমেলার খবরাখবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত। সরাসরি যাচ্ছি তার কাছে। শান্ত, আজ বইমেলায় পাঠক দর্শনার্থী সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেবাশিস, তিল ধরার ঠাঁই নেই বলে একটা কথা থাকে না, আজকে বইমেলার অবস্থা তাই। এবং ছুটির দিন এবং বিশেষ দিন, বিশ্ব ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুন, সব কিছু মিলিয়ে আসলে বলতে হবে যে মানুষজন কিন্তু এই বইমেলাকেই তাদের এই উৎসবের একটা আধার হিসেবে গ্রহণ করেছেন। এবং পাঠকদের সংখ্যা যত বেশি বা দর্শনার্থীর সংখ্যা যত বেশি, প্রকাশনীগুলোতে আমরা দেখছি যে স্টলের যারা বিক্রেতা রয়েছেন, প্রকাশক রয়েছেন, লেখক রয়েছেন, তারা কিন্তু বেশ আনন্দিত। এবং এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বই আসলে কেমন বিক্রি হচ্ছে এটি নিয়ে দুই পক্ষ দাঁড়িয়েছে। আসলে এক পক্ষের কাছে যেমন অনেক বই বিক্রি বেড়েছে এমন একটি কথা দাবি আছে, এর পাশাপাশি আবার মানুষের তুলনায় বই বিক্রি না হওয়ারও অভিযোগ রয়েছে। তবে সব মিলিয়ে বলতে হবে যে মেলার যে উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজের পরিপূর্ণতা বলতে হবে আজকের দিনটিকে। এবং যদিও সময় অনেকটা কমে এসেছে, 7:30টায় আজকে মেলা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ খুব বেশি সময় আর বাকি নেই। যারা পাঠক রয়েছেন, যারা বই ক্রেতা রয়েছেন, তারা কিন্তু স্টলগুলোতে ভিড় করছেন এবং চেষ্টা করছেন পছন্দের বইগুলো সময়ের ভিতরে কিনে নিতে। এবং পাঠক যারা রয়েছেন তাদের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু আজকের দিনটিতে বইমেলা আসতে পেরে, বই সংগ্রহ করতে পেরে এবং পছন্দের লেখকের কাছ থেকে অটোগ্রাফ নিতে পেরে কিন্তু অনেকেই খুশি হয়েছেন। দেবাশিস, ধন্যবাদ শান্ত যুক্ত হওয়ার জন্য। ঢাকা 21 বইমেলায় সব্যসাচীর স্টলে হামলা, সাতক্ষীরা বইমেলায় উদীচীর স্টলে হামলা ও ব্যানারে আগুন, টাঙ্গাইলে লালন স্মরণ উৎসব বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী। শুক্রবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে উদীচী চত্বরে ছিল সমাবেশ। বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের পর থেকে একটি চিহ্নিত গোষ্ঠী একের পর এক ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। মাজার ভাঙা হচ্ছে, ধর্মীয় উপাসনালয়ে হামলা করা হচ্ছে, বাউল গানের আসরসহ লোক সংস্কৃতি চর্চার সব আয়োজনে বাধা দেওয়া হচ্ছে। নতুনভাবে যেন ফ্যাসিস্টের জন্ম না হয় সেদিকে নজর রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান বক্তারা। বলেন, স্বৈরতন্ত্রের পথে যেই হাঁটবে তাকেই সম্মিলিত প্রচেষ্টায় প্রতিহত করবে দেশের জনসাধারণ। বিশ্ব ইজতেমায় একসাথে জুমার নামাজ আদায় করেছেন লক্ষাধিক মুসল্লি। নামাজি ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। টঙ্গীর তুরাগ তীরে দুপুর 1:45টার দিকে জুমার নামাজ শুরু হয়। নামাজে অংশ নিতে রাজধানী সহ আশেপাশের জেলা থেকে যান মুসল্লিরা। এর আগে ফজরের পর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। ইজতেমায় অংশ নিতে কয়েকদিন আগে থেকেই মুসল্লিরা জড়ো হন তুরাগ তীরে। দেশ বিদেশের মুসল্লিরা প্রথমবার ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন। আয়োজকরা জানান, ইজতেমা ময়দানে দিদার তরফদার নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি খুলনা সদরের লবণজলায়। 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। আজ পবিত্র শবে বরাত। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় মাগরিবের পর থেকেই ইবাদত বন্দেগী শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। লাইলাতুল বরাতে আল্লাহ তাআলার মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবার প্রতি বিশেষ ক্ষমাশীল। তাই ইসলামী চিন্তাবিদরা বলছেন, এই রাতে বেশি বেশি নফল ইবাদত, কুরআন তেলাওয়াত ও জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে লাইলাতুল মিন নিসফি শাবান বলা হয়, যা মুসলিম উম্মার কাছে শবে বরাত বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। মুসলমানদের জন্য যা অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় এক রজনী।
হাদিস মতে অর্ধ শাবানের রাতে বান্দার ফরিয়াদ শোনার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং রহমতের দুয়ার খুলে দেন। এ রাতে মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। তাই এ রাতে সঠিকভাবে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। রব্বুল আলামিনের সন্তুষ্টের বাইরে একটা কদম, একটা কাজও আমার হবে না, এমনভাবে দৃঢ় প্রত্যয় করে আমি এই রজনীকে আমি উদযাপন করব। সেটা আমার ব্যক্তিগত হবে, আমি নফল নামাজ পড়ব, আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব, কিছু সময় আল্লাহ পাকের জিকির করব এবং আমি দোয়ায় মশগুল থাকব। ফরজ ইবাদত ঠিক রাখার পর যদি কেউ রাত জেগে আল্লাহ তাআলার জিকির করেন, কোরআন পড়েন, বিশেষ করে অর্থ বুঝে কোরআন পড়েন, নফল নামাজ পড়েন, যে কোনো ধরনের ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং মর্যাদাবান করবেন। বর্তমান মুসলিম সমাজে শবে বরাতকে ঘিরে রুটি, হালুয়া, আলোকসজ্জা কিংবা আতশবাজি ফোটানোর রেওয়াজ দেখা যায়। তবে এসব কাজে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদতের পরামর্শ দিয়েছেন খতিবরা। হাদিসের মাঝে বরকতপূর্ণ বলা হয়েছে, ফজিলতপূর্ণ বলা হয়েছে, এর দ্বারা আনুষ্ঠানিকভাবে কোনো হৈহুল্লোড় করা বা কোনো ধরনের প্রথা পালন করা, এমনটা কিন্তু আসলে হাদিসের কোনো অংশ থেকে এটা খুঁজে পাওয়া যায় না। এই রজনী তো আমি শুরুতেই বলেছি ইবাদত বন্দেগী করার জন্য, আপনাকে হালুয়া রুটি বানানোর জন্য এই রজনী আসেনি। এই রাতকে কেন্দ্র করে ছেলেরা আতশবাজি করে, যেটি সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিষেধ করব যে দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। শবে বারাতের সঙ্গে এই ধরনের আতশবাজির কোনো সম্পর্ক নেই। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিস্তৃত থাকে শবে বরাতের ফজিলত। আলেমরা এই দিনটিতে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকির আজকারের পাশাপাশি দান সদকা করার পরামর্শ দিয়েছেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র রাতে ইবাদত বন্দেগীর জন্য মুসল্লিরা আসছেন মসজিদে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আছেন সহকর্মী আশিক মাহমুদ, যাচ্ছি তার কাছে। আশিক, এই দিনের ফজিলত সম্পর্কে ইসলামী চিন্তাবিদরা কি বলছেন? দেবাশিস, পবিত্র শবে বরাতের রাত আজকে, আর এই রাতেই মূলত সৌভাগ্যের রজনী বলা হয়। অর্থাৎ আল্লাহ এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ যারা মুসল্লি রয়েছে, মুসলমান ধর্মের যারা অনুসারী, তারা বিশ্বাস করে যে এই রাতে আল্লাহ তাদের আগামী দিনের যে ভাগ্য, রুটি রুজি, রোজগার সব কিছু নির্ধারণ করে থাকেন। সে কারণেই ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই রাতে অর্থাৎ সূর্যাস্তের পর থেকেই কিন্তু ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পুরো রাত পার করে থাকে। আমরা এই মুহূর্তে রয়েছে বায়তুল মোকাররমে, এবং বায়তুল মোকাররমে মাগরিবের নামাজের পরেই কিন্তু এই যে পবিত্র শবে বরাতের রাতের যে ইবাদত বন্দেগী অর্থাৎ নফল যে ইবাদত, সেই ইবাদতের যে কার্যক্রম, আনুষ্ঠানিক সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। একটু জানাতে চাই, প্রতি বছরের মতো এবছরও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এই পবিত্র শবে বরাত উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়, অর্থাৎ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে যারা এখানকার যারা ইমাম, এখানকার যারা মুরব্বী রয়েছে, এখানকার যারা আলেম রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এইবারের যে বিশেষ মাহাত্ম্য যেটি রয়েছে, সেটি এখানে ধর্ম উপদেষ্টা উপস্থিত রয়েছেন এই রাত উপলক্ষে। অর্থাৎ এই পবিত্র শবে বরাতের রাতের মাহাত্ম্য, পবিত্র শবে বরাতের রাতের যে গুরুত্ব, সেই গুরুত্বের বিষয়ে ধর্ম উপদেষ্টা নিজেই ওয়াজ করবেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ বয়ান তিনি করবেন। এখানে যারা রয়েছেন তারা তাদের সেই গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন, এবং সেই আয়োজনটি নিশ্চয়ই চলছে। আমরা দেখাতে পারছি যে ধর্ম উপদেষ্টা ইতিমধ্যে সেই প্রস্তুতি ধর্ম উপদেষ্টা ইতিমধ্যে সেই প্রস্তুতি নিচ্ছেন, এবং সেই প্রস্তুতি শেষ করে ধর্ম উপদেষ্টার আনুষ্ঠানিক বক্তব্য শেষ হওয়ার পরেই মূলত এই যে সারা রাত ব্যাপী অর্থাৎ ঈশা নামাজের পর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ পড়বেন, সারা রাত নফল ইবাদত করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এবং আল্লাহর কাছে তাদের নিজেদের যে চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়াটা কিন্তু চাইবেন। তো এই আনুষ্ঠানিক কার্যক্রম। ধন্যবাদ আশিক যুক্ত হবার জন্য। কুড়িগ্রামের বালাতাড়ি সীমান্তে বিএসএফের বিরুদ্ধে 5 বাংলাদেশিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। স্থানীয়রা জানায়, দুপুরে ভারতের নারায়ণগঞ্জ 138 ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাঁটাতার পার হয়ে সীমান্ত রেখায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। স্থানীয় কৃষকরা প্রতিবাদ জানালে তাদের উপর লাঠিচার্জ করে বিএসএফ সদস্যরা। এতে আহত হয় 5 জন। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে বিজিবি জানিয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে ঢুকে 5 জনকে পিটিয়ে আহত করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।
এক মাসের ব্যবধানে ভারতের নদীতে আবারও ডুবল বাংলাদেশি জাহাজ। শুক্রবার পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার হুগলি নদীতে ডুবে গেছে ছাই বোঝাই একটি বাংলাদেশি জাহাজ। পূর্ব মেদিনীপুর থেকে বাংলাদেশের দিকে আসছিল জাহাজটি। পথেই শক্ত কিছুর সাথে ধাক্কা লেগে ডুবে যায় জাহাজটি। এ সময় জাহাজের ক্রুদের উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়রা। জাহাজ থেকে উদ্ধার করা হয় 16 জন ক্রুকে। এরপর তাদের নিরাপদে হস্তান্তর করা হয় স্থানীয় পুলিশের কাছে। ভালোবাসা দিবসের সকালে ঢাকায় দৌড়ালেন 2500 মানুষ। তুরাগ অ্যাক্টিভ ঢাকা 25 কিলোমিটার 2025-এ অংশ নিয়েছেন দেশি বিদেশি নাগরিক। 3টে ক্যাটাগরিতে হাতির ঝিলে দৌড়ে বার্তা দেওয়া হয় রাজধানী ঢাকার ঐতিহ্য রক্ষার। শিশু, নারী, পুরুষের অংশগ্রহণে ম্যারাথন হয়ে ওঠে মিলন মেলায়। এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। সূর্য ওঠার তখনও বাকি 1.5 ঘন্টা। ঠিক ভোর 5টায় শুরু ওয়ার্ম আপ, তারপর দৌড়। তুরাগ ঢাকা অ্যাক্টিভ 25 কিলোমিটার 2025-এ এবার দৌড়েছেন প্রায় 2500 প্রতিযোগী। বাংলাদেশ ছাড়াও ছিলেন আরও 14 দেশের নাগরিক। রাত 5টায় তারা লাইট অফ করে দিয়েছিল। এটা একটা প্রবলেম ছিল রানারদের জন্য, কারণ অনেকেরই এই সমস্যাটা হয়েছে। তবে ওয়েদারটা চমৎকার ছিল আজকে। ব্যথা নিয়ে আসলে দৌড়ালাম, তারপরও খুব অল্প সময়ে আমি এটা কমপ্লিট করতে পারছি। দ্যাটস ওয়াই আই এম সো হ্যাপি। আমার কোনো আইডিয়া ছিল না হোয়াট ইজ ম্যারাথন, হোয়াট ইজ রানিং। ওই দেখে দৃশ্যটা ভালো লেগেছে, আমি দৌড়াবো। তাদের ভলান্টিয়ারিং সাপোর্ট প্লাস হচ্ছে মেডিকেল সাপোর্ট যেটা ছিল খুবই ভালো ছিল। ফায়ার সার্ভিসে চাকরি করি, কিন্তু আমি যখন লিফটগুলো যখন বন্ধ থাকে, যখন আমি লিফট সিঁড়ি দিয়ে উঠি, তখন একটা রেস্কিউ কাজে এটা আমাকে অনেক সহযোগিতা করে। ক্রমান্বয়ে 25 কিলোমিটার 10 কিলোমিটার ক্যাটাগরিতে হয় দৌড়। শিশুদের জন্য ছিল 3 কিলোমিটার ক্যাটাগরি। দৌড়ালে শরীর ভালো থাকবে, দৌড়া একটা এরকম হলে ভালো হবে, তোমার ভালো লাগবে। দৌড়ালে ফিটনেসটা ঠিক থাকে, তারপর স্বাস্থ্যটা আবার ঠিক থাকে, তার জন্য দৌড়ানো লাগে। এবারের আসরে উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল নারী দৌড়বিদদের। সুস্থতার জয়গান গাইতে আর সামাজিক বন্ধন দৃঢ় করতে এমন আয়োজনের গুরুত্বের কথা বলেন তারা। 1 বছর ম্যারাথন শুরু করেছি, এটা আমার মোটামুটি 10 বা 12 নম্বর ইভেন্ট হবে, কাউন্ট করিনি। আর আজকের আয়োজন বলতে গেলে খুব ভালো ছিল গতবারের তুলনায়। সকালে ঘুম থেকে উঠে আসতে হয়, বাট ওই যে আসার পর তখন আর মনে থাকে না যে ঘুম নষ্ট হয়েছে, তো তখন হচ্ছে এনার্জিটা চলে আসে। সবাই একসাথে আসে তো খুব এনজয় হয়, আমি খুব ফ্রেশ ফিল করি। রান বাংলাদেশের একটি দ্বিতীয় আয়োজন। প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স থেকে সনদপ্রাপ্ত এবং AIMS এর পূর্ণ সদস্যপদ লাভ করেছে, জানান রেস ডিরেক্টর। আমরা চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় হোক বা আমাদের যে কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে হোক, আমাদের ঢাকার যে ঐতিহ্য বা ঢাকার যে ঐতিহাসিক স্থাপনাগুলো, এগুলো আমাদের মেডেল হোক বা আমাদের অ্যাপারেলস হোক বা আমাদের যে ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালস হোক, এগুলোর মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রতিটি ক্যাটাগরির দৌড়ে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শেষ করেন প্রায় সবাই। পরে পদক নিয়ে সাফল্য উদযাপন করেন তুরাগ অ্যাক্টিভ ঢাকা 25 কিলোমিটার 2025-এর অংশগ্রহণকারীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিক ভাই বোনদের জাতীয় সংসদে এমপি হিসেবে যেতে হবে, আদায় করতে হবে নিজ অধিকার। শ্রমিকদের সাথে আছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে জাতীয় নাগরিক কমিটির শ্রমিক সেলের আয়োজনে রাজধানীর লালবাগ বালুর মাঠে শ্রমিক সমাবেশে এমন কথা বলেন সংগঠনটির নেতারা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে ন্যায্য হিস্সা আদায়ে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। শ্রমিক সেলের প্রধান মাজহার ইসলাম বলেন, সংসদে শ্রমিক প্রতিনিধি নাই, তাই অধিকার আদায়ে শ্রমিকদেরই সংসদে ভূমিকা রাখতে হবে। শ্রমিকের ন্যায্য হিস্সা আদায়ের জন্য লড়াই করছি। এই লড়াইয়ে কাদের দরকার? এই লড়াই হচ্ছে শ্রমিকদের দরকার। আমরা যারা শ্রমিক সংগঠন এবং শ্রমিক আছি, আপনাদের উচিত শ্রমিক সংগঠন তৈরি করা, শ্রমিকদেরকে একত্রিত করা। শ্রমিকরা সবসময় নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত হয় কি কারণে? কারণটা হচ্ছে ঐক্যবদ্ধতা না থাকা। মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা তাঁতি দল শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শ্রীনগরের দামলা জামে মসজিদ সংলগ্ন মাঠে সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু সহ অন্যান্যরা। চট্টগ্রামে তারুণ্যের চোখে সুফিবাদ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাটিয়ারি গলফ ক্লাবে মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের ব্যানারে হয় সভা। এ সময় বক্তারা বলেন,
সুফি দর্শন মানব ইতিহাসে এবং মানব জীবনের একটি মৌলিক ধারা। সুফি ভাবাদর্শ মানে উত্তেজনা সৃষ্টি নয়, অনুধাবনে বিশ্বাস। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যাল CDSTF এর দ্বিতীয় সিজন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এবারে থিম কোস্টাল লাইফ, যেখানে উপকূলীয় মানুষদের প্রতিকূলতা, সংস্কৃতি, সহনশীলতা ও জীবিকার উপর আলোকপাত করা হবে। 18টি দেশ থেকে সব মিলে 153টি চলচ্চিত্র জমা পড়েছে। এর মাধ্যমে উপকূলীয় মানুষের গল্পগুলো একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে উপস্থাপন করা হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের দিকটিও গুরুত্ব পাবে। ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য রয়েছে 4টি ক্যাটাগরি। পুরস্কারের মোট অর্থমূল্য 40,000 টাকা। অনুষ্ঠিত হলো হলি ক্রস কলেজের ইন্টার কলেজ সায়েন্স ফেস্টিভ্যাল। ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। 3 দিনের ইভেন্টে অংশ নেয় 75টি কলেজ থেকে আসা 1800 প্রতিযোগী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বনামধন্য স্থপতি মারিনা তাবাসসুম। একক ও দলভিত্তিক নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, ভূগোল ও মনোবিজ্ঞানের অলিম্পিয়াড সহ ছিল নানা আয়োজন। বিজয়ীদের সম্মাননা প্রদান করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর মোহাম্মদ আবুল কাশেম। আমাদের বাংলাদেশে যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়, আমরা ওটা কিভাবে আরেকটু ভালো করে ক্যাপচার করে ওটা ফিল্টার করে মানুষের জন্য প্রোভাইড করতে পারি। বাংলাদেশে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে বিভাগের মাধ্যমে সেগুলো ভাগ করে কিভাবে আপনাদের সামনে তুলে ধরা যায়। বিভিন্ন স্কুল কলেজে আপনার এখানে প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো দেখে আমরা ভিন্ন ভিন্ন টপিক সম্পর্কে আমরা জানতে পারছি। স্টুডেন্টরা এত অল্প বয়স থেকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, কারণ এটাই আসলে আমাদের ভবিষ্যৎ, এবং এই ভবিষ্যতে এগুলোর বিভিন্ন ধরনের রেমিডি আমাদেরকে খুঁজে বের করতে হবে। বগুড়ায় অনলাইন প্রফেশনাল কমিউনিটির উদ্যোগে শুরু হয়েছে 4 দিনের ক্রিকেট টুর্নামেন্ট। সকালে শহরের শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের আয়োজন করে অনলাইন প্রফেশনাল কমিউনিটি। এতে ফ্রিল্যান্সার ও IT পেশাজীবীদের সমন্বয়ে গঠিত 8টি দল অংশ নিচ্ছে। বৃহস্পতিবার একটি 5 তারকা রিসোর্টে দলগুলো তাদের জার্সি উন্মোচন করে। এছাড়া বৃহস্পতিবার OTA প্রেজেন্টস ডিজিটাল উদ্যোক্তা মিট আপ নর্থ বেঙ্গল 2025 অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি হোটেলে অংশ নেন দেশের ডিজিটাল উদ্যোক্তারা। এ সময় প্যানেল ডিসকাশন, মোটিভেশনাল স্পিচ সহ সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় করা হয়। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।